7, 6, 5, 4, 3, 2. HS Physics, West Bengal Council of Higher Secondary Education. ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। লাস্ট যে ক্লাসটা আমি নিয়েছিলাম তোমাদের স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, ওই ক্লাসে রেকর্ডিংয়ের কিছু সমস্যা হয়েছিল। রেকর্ডিং করতে বারবার করে কল চলে আসছিল, বারবার করে ডিস্টার্ব হচ্ছিল। পরে আমি এডিট করারও সময় পাইনি, তোমাদের ক্লাসের সময়টা হয়ে যাচ্ছিল বলে। সেখানে বেশ কয়েকবার কিছু কথা রিপিটেশন হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। চেষ্টা করব যতটা নির্ভুলভাবে তোমাদের কাছে তোমাদের প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে পারি। যাকে আজকে আমি তোমাদের শুরু করব তড়িৎ ক্ষেত্রের চ্যাপ্টারটা। তড়িৎ ক্ষেত্র প্রথমেই বলি, এই চ্যাপ্টারটার শুরু যেটা হচ্ছে সেটা হচ্ছে কুলম্বের সূত্র দিয়ে। কুলম্বের সূত্র তোমরা সবাই পড়েছো, সবাই জানো। আমরা জানি যে বিপরীতধর্মী তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ করে, আর সমধর্মী তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে। সে আকর্ষণ করুক বা বিকর্ষণ করুক, একটা বল দিয়েই করে। তো কে কত বল দিয়ে আকর্ষণ করছে বা কে কত বল দিয়ে বিকর্ষণ করছে, সেই বলের একটা নির্দিষ্ট মান আছে, সুনির্দিষ্ট একটা মান থাকবে। তো সেই বলটা কত বল দিয়ে আকর্ষণ করবে, কত বল দিয়ে বিকর্ষণ করবে, সেটা আমরা জানতে পারবো কুলম্বের সূত্র থেকে। দুটো আধান, তাদেরকে পরস্পর থেকে একটা দূরত্বে স্থাপন করব এবং তাদের মধ্যে ক্রিয়াশীল বলটা কত হবে সেটাই আমরা জানবো কুলম্বের সূত্র থেকে। কিন্তু একটা জিনিস তোরা মাথায় রাখবে, যে কুলম্বের সূত্রটি শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য। বিন্দু আধান বলতে মনে করো এখানে কিছু আধান আছে, এখানে কিছু আধান আছে। এই আধান না বলে আমি এটাকে বলতে পারি আহিত পরিবাহী আছে। এটাও একটা আহিত পরিবাহী। ধরে নিলাম এর মধ্যে আধান রয়েছে Q1 পরিমাণ, এর মধ্যে আধান রয়েছে Q2 পরিমাণ। তাহলে এই বস্তু দুটির আকার যদি তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় অতি ক্ষুদ্র হয়, অর্থাৎ ধরে নিলাম এদের প্রত্যেকেরই ব্যাস হচ্ছে R এবং এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে D, তাহলে R ভেরি ভেরি লেস দেন D যদি হয়, তাহলে এই আধানগুলিকে আমরা বলবো বিন্দু আধান। ঠিক আছে, তাহলে কুলম্বের সূত্রটি বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। কি কুলম্বের সূত্র? কুলম্বের সূত্রটা হচ্ছে Q1 আর Q2 এই দুটি বিন্দু আধান পরস্পর থেকে R দূরত্বে রয়েছে। আমি একটু আগে R দিয়ে এই পরিবাহী দুটোর ব্যাসার্ধ ধরেছিলাম, ওটা বাদ দাও, ওটা ভুলে যাও। এখানে আধান দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R। আধান দুটির প্রত্যেকের মান, একটা হচ্ছে Q1, একটা হচ্ছে Q2। তো কুলম্ব বলছেন যে আধান দুটির মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে, আকর্ষণ বা বিকর্ষণ বলছে এই কারণেই, কারণ আমরা জানি না এরা সমজাতীয় না বিপরীত জাতীয়। যাই হোক না কেন, সমজাতীয় হোক বা বিপরীত জাতীয় হোক না কেন, সেই বলটা যেটা হবে আকর্ষণ বিকর্ষণ বল F, সেটা হবে আধান দুটির যে মান তাদের গুণফলের সমানুপাতিক আর তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবার এইখান থেকে তাহলে আমরা পাচ্ছি, অতএব F ভ্যারিজ অ্যাজ Q1 ইন্টু Q2 বাই R স্কোয়ার। এই সমানুপাতিক চিহ্ন উঠিয়ে আমরা সমান চিহ্ন বসাবো, তাহলে একটা
সমানুপাতিক ধ্রুবক আমাদের ব্যবহার করতে হবে, সেটা ব্যবহার করলাম কে ড্যাশ। এই ধ্রুবক কে ড্যাশ এটা কার উপর নির্ভর করে? এটা নির্ভর করে এই যে দুটো আধান আমরা নিয়েছি, আধান দুটোর মাঝখানে কোন পদার্থ আছে বা কোন মাধ্যম আছে। বায়ু থাকতে পারে, কোনো মাধ্যম নাও থাকতে পারে, মানে শূন্যস্থান থাকতে পারে, কাঠ থাকতে পারে, কাগজ থাকতে পারে, থার্মোকল থাকতে পারে, কাঁচ থাকতে পারে। বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে কে ড্যাশ এর মানটা বিভিন্ন, ফলে এটার মানটা বিভিন্ন হবে, ফলে আধান দুটির মধ্যবর্তী ক্রিয়াশীল বলটাও কিন্তু পাল্টে যাবে। তাহলে এটা নির্ভর করছে একটা, যেটা বললাম যে আধান দুটির মাঝখানে যে মাধ্যম রয়েছে তার উপরে, আধান দুটির মধ্যবর্তী অঞ্চলে যে মাধ্যম তার উপরে। আর একটা বিষয়ের উপর নির্ভর করছে যে আমি এই রাশিমালা যখন নির্ণয় করব, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যখন নির্ণয় করব, তখন আমি কোন ইউনিট ইউজ করছি, সিজিএস করছি না এসআই করছি। সিজিএস বা এসআই দুটো ক্ষেত্রে কে ড্যাশের মান দুই রকম হবে। এবার দেখা যাক, মনে করো বায়ু মাধ্যম আছে, বায়ু বা শূন্য স্থান, তখন কে ড্যাশের মান হবে 1, এটা সিজিএস পদ্ধতিতে কে ড্যাশের মান 1। তাহলে আমি সিজিএস পদ্ধতিতে যদি ইকুয়েশনটাকে লিখি, কুলম্বের সূত্রটাকে, তাহলে হবে F = Q1 × Q2/r²। এটা হলো সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। কিন্তু মাথায় রাখতে হবে, শুধু সিজিএস পদ্ধতি বললে হবে না, এখানে মাধ্যম দুটির মধ্যবর্তী অঞ্চলে হয় বায়ু আছে অথবা শূন্য স্থান আছে। যদি বায়ু বা শূন্য স্থান না থাকে, তাহলে সেখানে আলাদা একটা ধ্রুবক কে বসবে। এই কেটা নিয়ে আমরা পরে একটু আলোচনা করছি। এবার চলে আসি এসআইতে। যদি বায়ু মাধ্যম বা শূন্য স্থান থাকে, তাহলে কে ড্যাশের মানটা হয় 1/4πε0। এটা এসআইতে 1/4πε0। এই ε0 হচ্ছে শূন্য স্থানের বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ε0 বায়ু বা শূন্য স্থানের তড়িৎ ভেদ্যতা। তাহলে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রটির গাণিতিক রূপ দাঁড়ালো F = 1/4πε0 Q1 × Q2/r²। এটা হলো সিজিএস পদ্ধতিতে, এটা হলো এসআই পদ্ধতিতে। যদি বায়ু বা শূন্যস্থান থাকে, তাহলে এখানে কেটা হবে না। বায়ু বা শূন্য স্থানের পরিবর্তে অন্য কোনো মাধ্যম থাকলে এখানে কে হবে। আবার এই ইকুয়েশনটার দিকে তাকাও, এটা তো আমি বললাম যে এটা এসআই পদ্ধতিতে, কিন্তু এখানে আধান দুটির মধ্যবর্তী অঞ্চলে বায়ু আছে বা শূন্য স্থান আছে। যদি আধান দুটির মধ্যবর্তী অঞ্চলে বায়ু বা শূন্যস্থান না থাকে, তাহলে এখানে একটা এক্সট্রা কে চলে আসবে। অর্থাৎ বায়ু মাধ্যম আছে না শূন্য স্থান আছে তার উপর ভিত্তি না করে আমি যদি শুধুমাত্র সিজিএস এবং এসআইয়ের মধ্যে তুলনা করি, তাহলে বলবো যে 1/4πε0 এটা যদি মাল্টিপ্লাই হয়ে থাকে, মানে মূল রাশির সঙ্গে গুণ আকারে থাকে, তাহলে সেটা হলো এসআই, আর ইনকেস যদি না থাকে তাহলে সেটা হলো সিজিএস। এবার দেখা যাক এই ε0 এর একক বা মাত্রাটা কি। তাহলে আমরা মূল সমীকরণটা থেকে চলে আসি। F = 1/4πε0 Q1 × Q2/r²। তাহলে এখান থেকে বলতে পারি ε0 = হচ্ছে 4
পাই এফ আর স্কোয়ার, একটু ভুল করলাম আমি, একটু দাঁড়াও, এপসিলন নট ইজিক্যাল টু হচ্ছে কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই 4 পাই এফ আর স্কোয়ার। সরি, এবার আমি এসআই ইউনিট অ্যাপ্লাই করি। এসআই ইউনিটই করতে হবে, কারণ সিজিএসে এপসিলন নট নেই। তাহলে এটা কুলম্ব, কুলম্ব 4 পাইয়ের কোনো ইউনিট নেই, এটা হচ্ছে নিউটন আর এটা হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স আর মিটার টু দি -2, এটা হচ্ছে এপসিলন নট এর ইউনিট। এবার চলে আসি মাত্রায়। তাহলে এপসিলন নট ইজিক্যাল টু কিউ ওয়ান মানে দুটো একই রাশি, দুটোই হচ্ছে আধান। তাহলে একবারই আমি এটাকে কিউ স্কোয়ার লিখতে পারি, দিয়ে তার মাত্রা দেব আমি। 4 পাইয়ের তো কোনো মাত্রা নেই, তাহলে এফ ফোর্স এর মাত্রা দিতে হবে, আর দিতে হবে ডিস্ট্যান্স এর স্কোয়ার আছে তার মাত্রা। তা আমরা জানি আধান কিউ ইজিক্যাল টু, তোমরা পড়েছো যে প্রবাহ মাত্রা আই ইজিক্যাল টু কিউ বাই টি, অর্থাৎ একক সময়ে প্রবাহিত আধানকে বলা হচ্ছে তোমার প্রবাহ মাত্রা। তাহলে কিউ ইজিক্যাল টু আই ইন্টু টি, তাহলে কিউ এর জায়গায় আমরা লিখবো এখানে আই টি, তাহলে আই স্কোয়ার টি স্কোয়ার, যেহেতু স্কোয়ার ছিল, বাই এফ মানে যে বল মানে ভর ইন্টু ত্বরণ মানে এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এটা হচ্ছে এল স্কোয়ার। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এম ইনভার্স এল টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার 4 আই স্কোয়ার, এটা হচ্ছে এর ডাইমেনশন বা মাত্রা। এবার এপসিলন নটের একটা সুনির্দিষ্ট মান আছে, তাহলে এই মানটা হচ্ছে এপসিলন নট ইজিক্যাল টু 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12 কুলম্ব 1 মিনিট। হ্যাঁ, একটু ওই রুদ্র এসেছিল কিছু কথা বলার জন্য। ঠিক আছে, পাশে এই ইউনিটটা বসিয়ে দাও, কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। তো ডিয়ার স্টুডেন্টস, এই মানটা কিন্তু ইউনিট সহ কিন্তু মনে রাখতে হবে, ইউনিট সহ মনে রাখতে হবে। যখন কোনো ক্ষেত্রে কখনো মানে এমনও হয় যে ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন দেবে তখন তোমাদের এই মানটা প্রোভাইড করে দেবে, কিন্তু মনে রাখাটা প্রয়োজন, চিন্তার কিছু নেই। তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে করতে বারবার পড়তে এটা অটোমেটিক্যালি তোমাদের মনে থাকবে। এবার চলে আসি, আগে যে বললাম আমি তোমাদের এই যে কে এর বিষয়টা নিয়ে, এই কে বা এই কেটা কি? অ্যাকচুয়ালি কে হচ্ছে এপসিলন বাই এপসিলন নট। আমি একটু আগে বলেছিলাম এপসিলন নট হচ্ছে বায়ু মাধ্যম বা শূন্য স্থানের তড়িৎভেদ্যতা। তাহলে এপসিলনটা কি? যে কোনো মাধ্যম এক্সেপ্ট এয়ার অর ভ্যাকুয়াম, অর্থাৎ কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই বায়ু বা শূন্য স্থানের তড়িৎ ভেদ্যতা, এই অনুপাতটাই হচ্ছে কে। এই কেটাকে বলা হচ্ছে এই মাধ্যমটার আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে কে মানে হচ্ছে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক ইজিক্যাল টু হচ্ছে কোন একটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই বায়ু বা শূন্য স্থানের তড়িৎ ভেদ্যতা। এই অনুপাতটাকে বলবো কে হচ্ছে উক্ত মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। এবার
কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। মনে করো এখানে একটা আধান Q1, এখানে একটা আধান Q2, ডিস্ট্যান্সটা হচ্ছে R। আমি R ডিস্ট্যান্সটা একটা ভেক্টর দিয়ে আমি ইন্ডিকেট করলাম, তাহলে এই ডিরেকশনটাই নিলাম। তাহলে F পেয়েছিলাম 1/4πε0 Q1 ইন্টু Q2/R²। এবার F হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে আমি এখানে যদি একটা ভেক্টর রাশি দিতে চাই তাহলে এখানে কোথায় ভেক্টর দিতে পারি? কারণ এটা এদিকে ভেক্টর থাকবে, এদিকে স্কেলার হয়ে থাকবে, তা তো হতে পারে না। তাহলে 4π হবে না, ε0 হবে না, আধান হচ্ছে স্কেলার কোয়ান্টিটি হবে না, এই ডিস্ট্যান্সটাতে দিতে হবে। তাহলে ডিস্ট্যান্সে এমনি এমনি ভেক্টর সাইন তো আমি হয়ে দিতে পারি না। তাহলে দিতে গেলে দেখো কী করতে হবে, দুটো উপায় আছে। এই আর ডিস্ট্যান্সটা বা আর ভেক্টরটা যে ডিরেকশনে কাজ করছে সেই ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর, আমি আবার বলছি, এই আর ভেক্টরটা যে ডিরেকশনে কাজ করছে সেই ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর, সাপোজ আর। তাহলে এটা একটা স্কেলার কোয়ান্টিটি, তার সঙ্গে তুমি এই ইউনিট ভেক্টরটা মাল্টিপ্লাই করে দিলে তাহলে এটার ভেক্টর কোয়ান্টিটি হয়ে গেল। লেফট হ্যান্ড সাইডে ভেক্টর কোয়ান্টিটি ফোর্স আছে। তুমি অন্য একটা পদ্ধতি অবলম্বন করতে পারো, 1/4πε0 Q1 ইন্টু Q2, নিচে তুমি আর ভেক্টর সাইন দিয়ে কিউব করে দিতে পারো। তাহলে নিচে একটা এক্সট্রা, এখানে ভেক্টর সাইন লাগবে না, নিচে আর কিউব করো, তাহলে একটা এক্সট্রা আর নিচে চলে আসলো, তাহলে আমি উপরে ইন্টু ভেক্টর আর দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে কি হবে দেখো, এর মধ্যে কি আছে, এর মধ্যে একটা আর আছে, মানে মান আছে আর দিক আছে। তাহলে এই মানের ক্ষেত্রে যে একটা আর পাবো, ওই একটা আর নিচের একটা আরের সঙ্গে কেটে যাবে, নিচে R² পড়ে থাকবে, আর এর মান তো কেটে গেল, এখানে শুধু দিকটা পড়ে থাকবে, মানে আলটিমেটলি এটাই। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি এবার যাই একটু নেক্সট টপিকে। এবার আমরা চলে যাব আধানের সংজ্ঞায়। আধান নিয়ে একটু আলোচনা করব, আধানের সংজ্ঞাটা কি হবে। তো ডিয়ার স্টুডেন্টস, আমি বলেছিলাম তোমাদের দুটো পদ্ধতি, একটা হচ্ছে CGS আর একটা SI। তো এসআইটা এসআই থাকবে, কিন্তু এই সিজিএসটাকে আমরা আর সিজিএস বলবো না, এটাকে আমরা বলবো ইএসইউ। ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্থির তড়িৎ আধান। আমরা এই পদ্ধতিতে যে আধানের একক সেটাকে বলবো ইএসইউ। হয়তো বললাম 10 ইএসইউ, 5 ইএসইউ, এইভাবে বলতে হবে। আর এই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম্ব। ইএসইউ অ্যান্ড কুলম্ব। প্রথমে আমরা দেখব 1 ইএসইউ আধান কাকে বলে, কাকে বলবো 1 ইএসইউ আধান। তো দেখো আমরা দেখেছি F ইজিক্যাল টু Q1 ইন্টু Q2 বাই R², Q1 বাই Q2 ইন্টু R²। তাহলে আমরা যদি এখানে এই আধান দুটো সমপরিমাণ ধরছি, Q1 ইজিক্যাল টু Q2 ধরলাম, দুটো সমপরিমাণ আধানকে পরস্পর থেকে আমরা একক দূরত্বে স্থাপন করছি, তাহলে আমরা 1 সেমি নিলাম, সিজিএসে যেহেতু বলছি, আর তাদের মধ্যে ক্রিয়াশীল বল হবে একক, তার মানে F ইজিক্যাল টু হবে 1 ডাইন। তাহলে দেখো দুটো সমজাতীয় আধানকে বায়ু বা শূন্য স্থানে, এখানে কে ইউজ করিনি, তার মানে হচ্ছে বায়ু বা শূন্য স্থান আছে, বায়ু বা শূন্য স্থানে পরস্পর থেকে 1 সেন্টিমিটার ডিস্ট্যান্সে রাখলাম। এর ফলে ওই আধান দুটির মধ্যে যদি 1 ডাইন বল ক্রিয়া করে তাহলে আধান দুটির গুণফল যেহেতু 1, তাহলে Q² ইজিক্যাল টু 1, তাহলে Q ইজিক্যাল টু +-1। তাহলে আধান দুটির প্রত্যেকটিকে আমরা বলবো একক আধান। সিজিএস পদ্ধতিতে মানে হচ্ছে 1 ইএসইউ আধান। কারণ এখানে Q1 ইকুয়াল টু Q2 ধরেছি, তাদের গুণফলটা 1 মানে স্কোয়ারটা 1, তাহলে +-1 হয়, এখানে হতে পারে দুটোই প্লাস
আধান দুটোই প্লাস বা দুটোই মাইনাস, কারণ আমি সংজ্ঞাতেই বলছি সমজাতীয়। সমজাতীয় না হলেও হয়, কিন্তু এই জায়গাটায় তুমি সমপরিমাণ অবশ্যই রাখবে, Q1 ইন্টু Q2 সমপরিমাণ রাখবে। সমজাতীয় না হলে, বিপরীত জাতীয় হলে আকর্ষণ করবে, কোনো প্রবলেম নেই। এবার চলে আসছি আমরা কুলম্বের সংজ্ঞায়। আচ্ছা দেখো, এসআই পদ্ধতিতে রিলেশনটা হয়েছিল F ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। এই কুলম্বের সংজ্ঞাটা দেওয়ার আগে, কুলম্বের সংজ্ঞা আলোচনা করার আগে তোমাদের বলে দিই যে 1/4 পাই এপসিলন নট এর একটা মান আছে, সেই মানটা হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। কী করে আসলো? আমি এর আগে এই এপসিলন নটের তোমাদের একটা মান বলেছিলাম, তাহলে ওর সঙ্গে 1/4 পাই এপসিলন নট, এই এপসিলন নটের মানটা বসালে এই মানটা আসবে। এপসিলন নটের ইউনিটও বলেছিলাম, কিন্তু ইউনিটটা এখানে ইনভার্স হয়ে যাবে। আগে এপসিলন নটের যা ইউনিট ছিল তাকে 1/, বা রেসিপ্রোকাল করে নাও, তাহলে এই মানটা হবে নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। 1/4 পাই এপসিলন নট ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট, এটা মান ইউনিট সহ মাথায় রাখবে। যদি এপসিলন নটের এককটা মনে থাকে তাহলে নিশ্চয়ই এই এককটা মনে থাকবে। আগের ছিল এটা নিউটন ইনভার্স, মিটার টু দি পাওয়ার -2, আর কুলম স্কোয়ার ছিল, তাহলে রেসিপ্রোকাল করলেই তোমরা এটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে চলে আসি এবার। তাহলে দুটো সমপরিমাণ আধানকে আমি রাখছি কিউ ইন্টু কিউ। কত ডিস্ট্যান্সে রাখবো? আর মানে মিটার, 1 মিটার ডিস্ট্যান্সে রাখবো। তাহলে আর ইজিক্যাল টু হবে 1 মিটার। তাহলে এফের মান কত হবে? তোমরা হয়তো ভাবতে পারো স্যার তাহলে এফ ইজিক্যাল টু হবে 1 নিউটন। না, এফ ইজিক্যাল টু 1 নিউটন না। দুটো সমপরিমাণ আধানকে বায়ুতে বা শূন্য স্থানে, দুটো সমপরিমাণ আধানকে বায়ুতে বা শূন্য স্থানে পরস্পর থেকে আমি 1 মিটার ডিস্ট্যান্সে রাখছি, 1 মিটার ডিস্ট্যান্সে রাখছি। এটাও কিউ, এটাও কিউ, এটা হচ্ছে 1 মিটার। তাহলে এখানে যেমন বলেছিলাম আগে, তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল হবে 1 ডাইন। তোমরা এখানে হয়তো ভাবতেই পারো যে তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল হবে 1 নিউটন। সেটা নয়, কেন দেখা যাক। তুমি এক কাজ করো, এফের মান বসাও, এফ বসালাম, ঠিক আছে। তারপর কী ছিল এখানে? 1/4 পাই এপসিলন নট, তার মানটা বসাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। ওকে, আর ছিল কি, এটা আমি 1/4 পাই এপসিলন নটের মান বসালাম, কিউ ইন্টু কিউ বাই 1 মিটার। এবার আমি যদি এখানে এফটাকে 1 নিউটন বসাই, তাহলে রাইট সাইডে আসছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ স্কোয়ার। তাহলে আমি এখানে কিউ স্কোয়ার ইজিক্যাল টু 1 তো পাচ্ছি না, সেখান থেকে তো কিউ ইজিক্যাল টু প্লাস মাইনাস 1 তো বলতে পারছি না। তাহলে আমি কিউ এর মান প্লাস মাইনাস 1 বা কিউ স্কোয়ারের মান 1 পাবো কখন? যদি আমার এখানকার ফোর্সটা হয় 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন। যদি আমার ফোর্সটা হয় 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন, তাহলে এটা কেটে যাবে, দিয়ে কিউ স্কোয়ার ইজিক্যাল টু পাবো আমরা 1, কিউ ইজিক্যাল টু প্লাস মাইনাস 1। তাহলে এসআই পদ্ধতিতে আমি কুলম্বের সংজ্ঞা কী দেব? বলবো দুটো সমপরিমাণ আধানকে বায়ুতে অথবা শূন্য স্থানে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল যদি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন হয়, তাহলে ওই আধান দুটির প্রত্যেকটিকে আমরা বলবো 1 কুলম্ব ইজিক্যাল টু 1 কুলম্ব। এছাড়াও আধানের আরও একটি একক আছে, ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। তাহলে আমরা মোট 3 প্রকার ইউনিট সম্পর্কে জানলাম, ইএসইউ, এসআই, আর একটা হচ্ছে ইএমইউ। এই তিনটের মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক রয়েছে। এই পদ্ধতিতে আধানের একক ইএসইউ বলবো, এখানে বলবো কুলম্ব, আর এটাকে ইএমইউ বলবো। এটা হলো
ইউনিট সিস্টেম, আর ইউনিট সিস্টেমে আধানের এককটা কি, ইউনিটটা কি, সেটা ইএসইউ, কুলম্ব, ইএমইউ। তো 1 কুলম্ব ইজ ইকুয়াল টু হচ্ছে 3 × 10⁹ ESU। আবার 1 EMU ইজ ইকুয়াল টু 10 কুলম্ব। 1 EMU ইজ ইকুয়াল টু 10 কুলম্ব, তার মানে হচ্ছে 3 × কুলম্ব, 1 কুলম্ব মানে হচ্ছে 3 × 10⁹ ESU। তাহলে বসাই, তাহলে আলটিমেট হচ্ছে 3 × 10⁻10 ESU। তাহলে 1 কুলম্ব হচ্ছে 3 × 10⁹ ESU। 1 EMU ইজ ইকুয়াল টু 10 কুলম্ব, মানে 1 EMU ইজ ইকুয়াল টু 3 × 10⁻10 ESU। ডিয়ার স্টুডেন্টস, এই রিলেশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতেই হবে, মনে রাখতেই হবে। তো যাকে আমার মোবাইলের স্টোরেজ কমে গেছে, বারবার করে সিগন্যাল দিচ্ছে, মোবাইলটা আমাকে ফাঁকা করতে হবে। আমার ইচ্ছে ছিল আরও কিছুটা পড়াবো, অসুবিধা নেই, নেক্সট ক্লাসে আমি তোমাদের আরও বেশি করে ডেটা প্রোভাইড করব। তো আমাকে এইখানে স্টপ করতে হবে, না হলে হঠাৎ করে যে কোনো মুহূর্তে আমার রেকর্ডিং বন্ধ হয়ে যেতে পারে, সিগন্যাল দিচ্ছে বারবার করে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।